হ্যালো এভরিওয়ান, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আর আজকে আমাদের এই শোটি খুবই স্পেশাল, কারণ আমরা আজকে ঈদ আড্ডা দিতে যাচ্ছি। আজকে আমাদের সঙ্গে আছে স্টুডিওতে আমাদের ঈদের এই মহা উৎসবের আনন্দকে ভাগাভাগি করতে দুইজন খুবই অসাধারণ গেস্ট। একজন হচ্ছে আমি হচ্ছে ফারহান ইন্তিশার খালেদ। আমি মূলত একটা টক শো হোস্ট, দ্য চেস বোর্ড, তার প্রিন্সিপাল হোস্ট, এবং আমি আপনাদের যে হোস্ট ডালিয়া ডানা তার কলিগ। ওকে, আসসালামু আলাইকুম। আমি নীলিমা হাসান মোহনা, মিস পিস ইন্টারন্যাশনাল 2025-এর উইনার, এবং পাশাপাশি আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম অ্যাজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, এবং সেই সাথে আমি এখন হোস্ট এবং মডেলিংয়ে কাজ করছি। তো এই তো, আজকে নেক্সট জেনের শোতে আসতে পারে, খুবই ভালো লাগছে। খুব চমৎকার সময় কাটবে বলে আশা করছি। ধন্যবাদ। আজকে আমাদের দর্শক প্রিয় যারা আছে ওনারা আমাদেরকে দেখছেন, আমাদের সাথে থাকবেন আশা করি পুরোটা সময়। এবং আমি বরাবরের মতন আপনাদের সবার প্রিয়, জানি না আপনাদের সবার হচ্ছে যে পরিচিত ডালিয়া। তো আজকে ঈদ আড্ডায় আমরা কি দিয়ে আড্ডাটা শুরু করতে পারি? আমার শুরু করার আগে এতটুকু বলে রাখি, আমি এই মাত্র ব্যাপারটা নোটিস করলাম যে আমরা সবাই হোস্ট, তিনজনই হোস্ট কোনো না কোনো একটা শো এর। যেমন আমারটা হয়তো আপনাদের দুজনের কাছে একটু কাঠখোট্টা লাগতে পারে। আমি হচ্ছে জিও পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে ডিসকাশনসগুলো নিয়ে এগিয়ে থাকি। আর ডালিয়া হচ্ছে আমাদের নেক্সট জেনারেশনের যারা প্রফেশনালস, এন্টারপ্রেনিউয়ার্স, তারপর হচ্ছে বিভিন্ন প্রফেশনের সাথে সম্পৃক্ত, তাদেরকে ইন্টারভিউ করে থাকেন। এখন আপনি যদি আমি একদমই মিডিয়ার সাথে ইনভলভ। আমি দেখা যায় বিভিন্ন অ্যাওয়ার্ড শো এর যে হোস্টগুলো হয়, আমি সেই শোগুলো হোস্ট করি। এবং আমি আপনারা স্টুডিওতে এবং আমি স্টেজে। স্টুডিওতে এবং স্টেজে, এবং আপনারটা আরো ডাইনামিক আমি যদি বলে থাকি, কারণ কিছুটা একদম রিয়েল টাইমে সবকিছু করে নিতে হয়, আপনাকে ভেবে নিতে হয়। একদম একদম। তখন দেখা যায় আমাদের কোনো কিছু ওইভাবে স্ক্রিপ্টেড থাকে না, আমাদের সবকিছু একদম মাথায় যেটা স্পট। হ্যাঁ, অন স্পট চেঞ্জ হচ্ছে, অন স্পট শুধু বলে দিচ্ছে, চোখের ইশারাতেও আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে ডিরেক্টর বলে দিচ্ছে যে এখন এটা উঠছে। সো ওইভাবে আমাদেরকে আসলে ক্যাচ করে নিতে হচ্ছে যে হ্যাঁ এটা করতে হচ্ছে। বাট এক্সপিরিয়েন্স খুবই ভালো সব জায়গারই। এবং আমার মাঝে মধ্যে মনে হয় আসলে আমি স্টুডিওতে কবে অ্যাজ এ হোস্ট হিসেবে কাজ শুরু করব জানি না, বাট হ্যাঁ আমার কাছে এটাও খুব ইন্টারেস্টিং লাগে। আমার তো মনে হয় আমাদের উনার থেকে একটু নোটস নেওয়া উচিত। আজকে আমরা দেখেছো আমরা কাজে কত ইনভলভ, যে আমরা হচ্ছে যে ওই আমাদের কাজ কেন্দ্রিকই কথা বলছি, হ্যাঁ মজার মধ্যেও কাজ। তবে আমরা আজকে অন্য বিষয়ে একটু জানবো, যেমন ঈদে আমরা কি করি এবং কোথায় যাব, কি প্ল্যান, শপিং কি হলো। এবং প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আছেন যেহেতু খেতাব বিজয়ী একজন সুন্দরী, শান্তির দূত, তো ওনার থেকেও জানবো কিভাবে শান্তিময়ভাবে ঈদ করা যায়। আচ্ছা, আমি যদি আমার কথা বলি, হ্যাঁ আমি ছোটবেলা থেকে খুবই শান্ত। ইভেন আমার মা সবসময় আমাকে পুশ করতো, তুমি এত শান্ত কেন, কথা বলো। বা ঈদের মধ্যে যখন দেখা যেত বাসায় অনেক গেস্ট আসতো, আমি সবসময় চুপচাপ থাকতাম, বড়জোর জিজ্ঞাসা করতাম যে ভালো আছেন কিনা আন্টি, বা যারাই গেস্ট আসতো বাসায়। আর এরপর আমি নিজের মতো নিজের ঘরে বসে থাকতাম। আমার মা সবসময় আমাকে আসার আগে, মানে গেস্ট আসার আগের দিন আমাকে ট্রেন করতো যে গেস্ট আসলে গেস্টের সাথে যাবা, কথা বলবা, সবসময় সামনে যাবা, গল্প করবা, তাদের সাথে চুপচাপ থাকবা না। তো ওই ছোটবেলা থেকে আসলে মানে আমি জানি না কেন যেন আমার মধ্যে আসলে সবাই থাকে না যে কারো নেচারটা হয়তো বা কেউ একটু বেশি দুষ্টু, তো আমি আগে থেকেই শান্ত ছিলাম। এবং এই যখন আমি আসলে মিস পিস ইন্টারন্যাশনাল উইনার হলাম, তো এরপর সবাই আমাকে বলছে তোমার সাথে আসলে এই টাইটেলটাই যায়। তো আমি জানি না এটা আসলে কিভাবে মিলে গেছে আমার সাথে, বাট হ্যাঁ আলটিমেটলি ঈদের কথা যেহেতু আমরা ঈদের আড্ডাতেই আসছি, তো সেই ক্ষেত্রে বলতে গেলে ঈদের সময়ে অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স আছে আমাদের, অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে ছোটবেলার, এখনকার। তো হ্যাঁ সবকিছু নিয়েই বলবো। আর হ্যাঁ শান্তির বার্তা হিসেবে এখন আপাতত দিচ্ছি না, আস্তে আস্তে দিব যে কি কি দেওয়া যায়। ফারহান, তুমি ছোটবেলায় কি খুব ডান পিটে ছিলে?
অবশ্যই, মানে আমি আমি শুধু চিন্তা করছি উনি যখন বলছেন যে এত শান্ত এবং ভদ্র একজন বাচ্চা ছিলেন উনি, এবং উনাকে আমার একটা ফ্রেন্ড আছে এমন, সে আমাকে বলতো যে তাকে তার মা অনেক সময় দুষ্টুমি করে কুড়িয়া বাচ্চা ডাকতো, কারণ তাকে একখানে বসিয়ে রাখলে সে নড়তো না। তো আমাকে বলেছিল এই কথাটা, তার কনটেক্সটটা এখানে তুলছি কারণ কিছুদিন আগে এটা নিয়ে কথা হচ্ছিল। বললো আমাকে এক জায়গায় জাস্ট বসে সে চলে গেছে, 3 ঘন্টা পর এসে থেকে আমি সেখানেই বসা। তখন গিয়ে বলছে তুমি নড়তে পারো না, তুমি একটু খেলতে পারো না। হ্যাঁ, তো আমি ছিলাম তার একদম বিপরীত। আমি যখন ছোটবেলা আমাকে মার্কেটে নিয়ে যেত, তো মার্কেটে তো মা যেত বা আমার খালারা যেত তাদের প্রয়োজনে হয়তো কিছু কিনতে, সেখানে গিয়ে তো এখন ছোট মানুষ আমার আবদার থাকবে, কিন্তু আমার আবদারে সীমাবদ্ধ থাকতো না, আমি শুয়ে যেতাম মার্কেটের মধ্যে। আচ্ছা, তুমি কিছু কিনে না দিলে তুমি বন্দুক আমি কিনতে হবে, তখন বন্দুক অনেক এক্সপেন্সিভ ছিল, ভালো কোয়ালিটির গুলো আমি নিব, মানে আমি খেলনা রেখে মানে বন্দুকের দিকেই কেন? তখন আমাদের জাতীয় কিছু খেলনা ছিল, এক ছিল বন্দুক, নইলে ছিল গিটার, নইলে হচ্ছে গিয়ে ফোন, ওই যে নোকিয়ার যে ফোনগুলো বিক্রি করতো খুব ভালো টেকসই ছিল যে, তো ফোনগুলো তো সবসময় কিনতাম আমি, তো ফোন অনেক হয়ে গেছে, এত ফোন দিয়ে কি করবো। বন্দুক যে একটা আইডিয়া আছে না যে না মারতে পারবো, কেউ মারা যাবে না কিন্তু অ্যাটলিস্ট বুলেট দিয়ে আঘাত তো করতে পারবো, তো এরকম আমি বন্দুক নিবই, এখন না দিলে আমি মার্কেটে শুয়ে যেতাম। কটা বন্দুক ছিল? 6 থেকে 7টা। হ্যাঁ, ওগুলো আমি প্রাইসড পজিশন হিসেবে রাখতাম। আর ঈদে তুমি বন্দুকগুলোকে সাজিয়ে হচ্ছে বন্দুকের সাথেই খেলতে? না, ঈদে আরো নতুন বন্দুক কিনতাম আমি, সেটা বলি না, সেটা হচ্ছে আমাদের ছোটকালে, আমরা তো 2000s এর, তো দেখা গেছে যে আমাদের একটা ট্রেডিশন ছিল নামাজ পড়ে আসবো সকালবেলায়, নামাজ পড়ে আসার পথে ওই যে সেদিনই স্পেসিফিক কিছু আপনার খেলনার দোকান বসতো ঈদগাহ মাঠে বসতো সবাই, আমি দেখতাম আব্বুর সাথে যখন আব্বু নিয়ে যেত। হ্যাঁ, এবং ওই যে নোকিয়া ফোনগুলো খুললে গান মিউজিক বাজতো। হ্যাঁ, তো ওই যে সেখানে হচ্ছে কিছু আমাদের জন্য ওই যে রেক্সিনার ওয়ালেট বিক্রি করতো, তো ওগুলো একটা কিনতে হতো, সালামি আসবে, যে এটা হচ্ছে কি আগে থেকে প্ল্যান করে যে না দিলেও যে এই যে দাও, তো তেমন এক। আর দ্বিতীয়ত হচ্ছে একটা টিনের তলোয়ার, সেটা একটা শীতের মধ্যে আসতো কাগজের, ওখানে শাবনূর, রিয়াজ, শাকিব খানের ছবি দেয়া, হ্যাঁ সেটা একটা আসতো। আর হচ্ছে টিনের ওই যে বারুদ দেয়া টিনের পিস্তল, সেটা হচ্ছে কেনা লাগতো। টিনের পিস্তল ছিল 12 থেকে 15 টাকা, একটা ওয়ালেট হচ্ছে 10 টাকা, আর তলোয়ার ছিল 20 টাকা তখন। এবং সাথে আরেকটা ছিল যে একটা হাতলালা খেলনা ছিল, যেটা হচ্ছে নিয়ে হাঁটলে করকর করকর করে শব্দ করতো, উপরে একটা পাখি থাকতো। হ্যাঁ, তো ওইটা এই 4টা আমার লাগবে, 4টার মধ্যে যে কোনো 2টা কিনতাম, 2টা বা 3টা কিনতাম। তো ওইটা ছিল আমার ঈদের ট্রেডিশন। এরপরে কি হয়ে যায় আমার মাথায়ও নেই, দরকার নেই, খাবার লাগবে না, কিছু লাগবে না, একটু নুডলস খেতাম আমি, সেমাই খেতাম না আমি, মিষ্টি কিছুই খেতাম না, একটু নুডলস খাবো, তারপর বের হয়ে যাবো খেলনা নিয়ে খেলার জন্য। সব বন্ধুরা একত্রিত হতাম, কে কিনলো দেখতাম, বারুদ দিয়ে যে বন্দুক মারতাম, ঘুরতাম ফিরতাম, এতটুকুর মধ্যে। সেই ঈদের কথা চিন্তা করলে এখনকার ঈদ একেবারে মাটি, মানে সাদা বাটা, তেমন কিছুই না, আগের মতো এক্সাইটমেন্ট কাজ করে না। ঈদ আসলে আগে যখন দেখতাম যে ঈদের দিন নানু, খালামণিরা, মায়েরা কাজ করে তারা কি করতো, একটু খাওয়া দাওয়া করে শুয়ে যেত, তখন বলতাম যে তোমরা এত অলস কেন। আর এখন হচ্ছে আমরা নিজে ঈদের দিন আর উঠি না, যে খাওয়া শেষ বিছানা, আর কোনো কিছুই না। তো দেখা গেছে যে পার্সপেক্টিভটা চেঞ্জড হয়েছে, কিন্তু আগের কথাগুলো এখনো মনে পড়ে। তো আমি ডালিয়ার হয়ে যদি আপনাকে এই প্রশ্নটা করি, আপনি কি করতেন ছোটবেলায়? আচ্ছা, ছোটবেলা আমি তো অনেক কিছুই করতাম, আমি যদি সেইভাবে বলতে যাই, বাট আমার সব থেকে পছন্দের বিষয় ছিল পড়তে বসা। আমি জানি না কেন, আমি ঈদের দিনও পড়তে বসতাম। হ্যাঁ, আমার মা টিচার ছিল, তো সেই জায়গা থেকে কেন জানো মানে ঘুম থেকে উঠলেই পড়তে বসতে হবে, এরকম একটা ট্রেডিশন আমাদের বাসার মধ্যে ছিল। তো সেই ক্ষেত্রে দেখা যেত আমি ঈদের দিনও পড়তে বসতাম। তো ঈদের দিন যখন পড়তে বসতাম, একবার এরকম হয়েছে আমাকে নিয়ে সবাই অনেক হাসাহাসি করতো ছোটবেলা, যে ও এরকম ঈদের দিনও পড়তে বসে। আবার এই জন্য হতো কি, আমার যারা ফ্রেন্ডরা ছিল বা আমাদের পাশের ফ্ল্যাটের বা আমাদের বিল্ডিংয়ে যারা অন্যান্য বাচ্চারা ছিল, তো তাদের গার্ডিয়ানরা আবার ওদেরকে বকা দিত যে মোহনাকে দেখছো, ও ঈদের দিনও পড়তে বসে, আর তোরা ঈদ আসছে আর শেষ পড়াশোনা, স্কুল বন্ধ আর পড়াশোনা নাই। তো হ্যাঁ, এইরকম অনেক মজার বিষয় ছিল ছোটবেলার মেমোরিতে। আর ঈদের স্পেসিফিক যদি বলতে যাই, তাহলে বলতে হবে যে আমি ড্রেস কাউকে দেখাতাম না। আচ্ছা,
ড্রেস কিনছি, এটা নতুন এটা ড্রেস। আমাদেরও ছিল যে উৎসবের ড্রেস আমরা হ্যাঁ, এটা উৎসবের লুকিয়ে রেখে দিনে দিতাম। হ্যাঁ, ওটা লুকিয়ে রেখে দিতাম শুধুমাত্র একদম শপিং মল থেকে আসার পরই বাসায় ওটা একদম আলমারির ভিতরে লক করা। অনেক এরকম হইতো যে আমার অন্যান্য ফ্রেন্ডরা বা বিল্ডিং এর অন্যান্য বাচ্চারা যারা আমার ফ্রেন্ড ছিল, তো ওরা আসতো যে দেখি তুমি কেমন জামা নিছো দেখাও, তো না দেখানো যাবে না। আমি বলছি যে না আমি কিনিনি, আমি বলতাম যে আমি কিনিনি। জিজ্ঞেস করতে ইচ্ছে এরকম করছে। memory ছিল। এখন তো আর ছোট নেই, এখন তো হচ্ছে উনি নিজেই একজন কি বলবো মিস পিস ইন্টারন্যাশনাল। তো ওনার ঈদের জামার জন্য আর মার্কেটে যেতে হবে না, ও মার্কেট ওনাকে হচ্ছে স্পন্সর করবে। Please আমাদের dress একটু হ্যাঁ, পরান। এরকম এবার হয়েছে। এবার যখন আমি মার্কেটে কিনতে গিয়েছি, তো আর এখন আসলে বেসিক্যালি হয় কি যে স্পন্সর পেতে পেতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, এখন আর টাকা খরচ করে কিনতে ইচ্ছা করে না। তো এখন মনে হয় যে আচ্ছা একটা ড্রেস তো একবারই পরবো, থাক এটার জন্য এই 5-6 হাজার টাকা খরচ না করি। তো বললেই তো দিয়ে দেয় যে কোনো ব্র্যান্ড, আচ্ছা বলি ওরা পাঠাই দিবে। ইস, আমিও বিশ্ব সুন্দরী হতে চাই। আমিও সেই potential তো অবশ্যই আছে তোমার হ্যাঁ, মধ্যে। অবশ্যই। কিন্তু আমি এতটুকু বলতে চাই, যদি ছেলেদের পোশাক আপনার কাছে আসে, আপনি হেজিটেট না করে আমাকে দিয়ে দিন সব। আচ্ছা, আমার যদি নেক্সট এরকম কোনো ধরনের, আমি যদি কোনো ব্র্যান্ডের জন্য স্পেসিফিক্যালি মার্কেটিং করি, আমি অবশ্যই আপনাকে রেফার করব। অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ। আমার খরচটা কত কমে গেল তুমি চিন্তা করতে পারছো ডালিয়া? একদম। এখন যদি ডালিয়াকে জিজ্ঞেস করি, ডালিয়া ছোটকালে ঈদের সময়, ঈদের বন্ধ যখন পেতেন, আপনি তখন কি করতেন? আমার বান্ধবী ছিল, আমরা গ্যাং বলবো না, মানে ক্লাসের মধ্যে যারা ছিলাম আর কি, ওরা সবাই সকালবেলায় আমাকে নিতে আসতো বাড়িতে। তো আমাকে নিয়ে ওরা নতুন জামা কাপড় পরিয়ে ওরা ওদের সাথে আমাকে নিয়ে যেত, আর ওদের আত্মীয় স্বজন, তারপরে নিজের বাড়িতে সবাইকে নিয়ে এভাবে ঘরে ঘরে ঘুরতো আর সেমাই খেত, বন্ধুদের বাড়িতে যাওয়া, এই তো। সেমাই কি শুধু আমার অপছন্দ? না, সেমাই আসলে আমারও অপছন্দ। আচ্ছা। আমার মিষ্টি একটু কেন যেন কম ভালো লাগে। আচ্ছা। ওই সকালবেলা সবাই ঈদের মধ্যে ট্রেডিশন যেরকম আমাদের যে মিষ্টি মুখ করতে হবে, কিন্তু আমি ঝালমুখ করতাম। এক্স্যাক্টলি। ঝালমুখ করলে আসলে আমার মনে হতো যে না, আমার মুখটা এখন ভালো লাগছে। এটা ওনার ডায়েটের জন্য খুবই হেল্পফুল। আমি একদমই ডায়েট করি না। আমাকে যদি কেউ বলে তুমি কয় বেলা ভাত খাও, আমি 4 বেলা ভাত খাই। আচ্ছা। আমি ঘুম থেকে উঠলে আমার ভাত খেতে হয়। হ্যাঁ, আমি জানি না, মানে সবাই আমাকে বলে যে তুমি কি অনেক ডায়েট করো কিনা, এত শুকনা কেন, বাট না, আমার আসলে ভাত খেতে হয়। আমি অনেক ফ্রুটস খাই, ভাতও যে একদম অনেক বেশি খাই তা না, বাট আমার আসলে ভাতটাই খেতে হয়। আসলে বাঙালি তো, মানে অবশ্যই। ভাত না খেলে আমার মনে হয় আমি তৃপ্তিই পাই না। অবশ্যই। তো সেই জায়গা থেকে ডায়েট একদমই করা হয় না। ঈদের আগে আরেকটা আমেজ থাকে, সেটা হচ্ছে যে ইফতার। মানে ইফতারের জন্য সবাই খুবই ক্রেজ, প্রতিদিন ইফতার পার্টি, মানে একটাই পার্টির সাথে ইফতার পার্টি। তো এইবার কেমন এই পার্টি আয়োজন হলো, আর কিভাবে এনজয় করলে? আমি যদি ওনাকে জিজ্ঞেস করতে যাই, আপনার তো একটা ডায়েট রুলস মেনটেন করতে হয় যেহেতু আপনি এই প্রফেশনে আছেন, আর কি ধরনের ইফতার আপনি খান, এবং সেহেরি থেকে শুরু করে কিভাবে মেনটেন করেন? আচ্ছা, আমি যেরকম বললাম যে আমি একদম খুব কঠিনভাবে কোনো কিছু মেনটেন করি না। আমার দেখা যায় ভাজা পোড়াটা আমি একটু অ্যাভয়েড করে চলি। একটু হেলদি ফুড, একটু হেলদি খাবার আমি একটু বেশি প্রেফার করি। আর রোজার সময় আসলে আমার মনে হয় এমন একটা সময়, এমন একটা মাস এটা, এই সময় আসলে কেউ যদি একটু হেলদি ফুড মেনটেন করে, তার স্বাস্থ্য আসলে অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে এটা একটা প্লাস পয়েন্ট। এবং আমার মনে হয় যে এই সময় আসলে সবার একটু অয়েলি ফুড বা একটু ফাস্ট ফুড এগুলো আসলে একটু অ্যাভয়েড করা উচিত। সেই জায়গা থেকে আমি ওইভাবে মেনটেন করি। আর ইফতার পার্টি ওইরকমভাবে এবার অ্যাটেন্ড করাই হয়নি, খুবই ব্যস্ত সময় পার করেছি এবার। প্রায় প্রত্যেকটা দিনই আমার শ্যুট ছিল বা শো ছিল, তা না হলে হয়তো বা ফ্যাশন শো ছিল। তো সব কিছু মিলে এত ব্যস্ত সময় কেটেছে, এবার রোজা কিভাবে পার হয়েছে আমি বুঝতেই পারিনি। তো এটাই আর কি। ফারহান, তুমি কি ডায়েট করো? আমাকে দেখে কেউ বলবে না আমি ডায়েট করি প্রথমত। আর আসলে সেভাবে অ্যাক্টিভলি ডায়েট করা হয় না, কিন্তু উনি যেটা বললেন, আমি আমার খাবার দাবার কনসামশনের ক্ষেত্রে একটু হিসেব করেই করি। যেমন
আমি ভাজা পোড়া খুব অ্যাভয়েড করার চেষ্টা করি। আমি ছোলা খেতে পারি, ছোলা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু আমার ছোলা অপছন্দ। তো আমি ইফতারের জন্য করি কি, এটা আমার প্রতিদিনের ইফতারে আমি হয়তোবা নুডলস সিদ্ধ করে খাই। সেখানে নুডলস বরাবরই পছন্দ, ঈদের দিনেও তুমি নুডলস খাও। তো নুডলস সিদ্ধ করে খাই, থ্যাংক ইউ ফর নোটিসিং। হ্যাঁ, তো সেটা সিদ্ধ করি, অথবা হচ্ছে ম্যাকারোনিকে একেবারে পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া সেটাকে আমি অন্যভাবে একটু প্রসেস করে রান্না করি, সিদ্ধ করি। আর সেখানে হচ্ছে গিয়ে সিদ্ধ করার পর জাস্ট 2টা ডিম নিয়ে সেটা যে টেস্ট মেকার যেটা থাকে সেটা দিয়ে দিই, আর তার মধ্যে জাস্ট ম্যাকারোনিটা দিয়ে জাস্ট নেড়ে দিই আর একটু সস দিয়ে দিই, শেষ। একদম মানে ইজি টু ইট, মানে কোনো ধরনের আলগা প্রসেসিং নেই, এটা জাস্ট হচ্ছে প্রোটিন রিচ একটা মিল, এতটুকুই। কিন্তু এটা যে শুধু প্রোটিন তা না, যথেষ্ট কার্বোহাইড্রেটস আছে। কিন্তু সেদিক দিয়ে আমি একটু ভাজা পোড়াটা অ্যাভয়েড করি। এবং যদি রোজার বাইরেও বলি, আমি বিরিয়ানি কিংবা হচ্ছে গিয়ে পোলাও এই ধরনের খাবার একেবারে অপছন্দ করি। ভাত, হ্যাঁ সাদা ভাত খুব পছন্দ, ডাল দিয়ে, ডিম দিয়ে, মাংস দিয়ে, পাতলা ঝোলের মাংস দিয়ে, এগুলো পছন্দ। বেশি ভারী খেতে পারি না, যদিও খুব রিসেন্টলি একটু খাওয়া হচ্ছে, কারণ ওই যে বন্ধুদের সাথে দেখা করা, তো বন্ধুদের সাথে কোথাও বসলে তারা হয়ে যায় আসলে, হ্যাঁ হয়ে যায়। এবং তাদের চয় একদম একদম সিলেকশনের মধ্যে একদম টপ মোস্ট প্রায়োরিটি থাকে, ইদার কাচ্চি নাহলে বিরিয়ানি, তেহেরি। এটা আমাদের বাংলাদেশের ইউথের মনে হয় একটা কনসেনসাস পাওয়া যাবে যে তারা এটাই প্রেফার করে। তো এটা একটু খাওয়া হচ্ছে, তবে এটাকে আসলে প্র্যাকটিস করাটা উচিত না। সেটাই, খাবো না যে একদম তা না, কিন্তু একটা মেইনটেইন করে খেলে আসলে। আমার হালিম ভালো লাগে সবথেকে। হ্যাঁ, হালিমটা আসলে মজা। কিন্তু কিসের হালিম ভালো লাগে? সব মানে মাটন আর বিফ দুটোই প্রেফারেবল। চিকেনটা একটু কম খেতে চাই। আমি চিকেনের হালিম কখনো খাইনি। মজা না, তেমন একটা মজা না। তাহলে আর খাবো না। মানে খুবই বেসিক, মানে হালিমের টেস্ট, কিন্তু যখন মাংসটা মুখে আসবে সেটা হচ্ছে মুরগির হচ্ছে কিছু পিস চলে আসবে। ওটা হচ্ছে যারা বিফ অ্যাভয়েড করতে চায় তাদের জন্য একটা অল্টারনেটিভ। আমরা আগে দেখতাম ঈদ আসলেই হচ্ছে বিটিভিতে চলচ্চিত্র দেখাবে, সুন্দর সুন্দর চলচ্চিত্র, এবং আমরা সিনেমা দেখতাম। এবং বিটিভির সকালের যে ওমর রমজানের রোজা শেষে গানটা, এটা দিয়ে মানে ঈদটা আসলে শুরু হতো। হ্যাঁ, জিনিসগুলো আসলে সবাই টিভি ছেড়ে দিত, নস্টালজিয়া হয়ে যায় এগুলো। আর যে কোনো হচ্ছে উপস্থাপকের একটাই ডায়লগ থাকতো সবার আগে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমরা বলি না কেন? আমরা বলিনি কেন, তাই তো বলে ফেললাম। শেষে বলবো। আর এই তো এবার ঈদে কোথায় যাওয়া হচ্ছে, প্ল্যানিং কি? আমি এবার প্ল্যান করছি দাদু বাড়িতে ঈদ করব। আমার হোম টাউন হচ্ছে জামালপুরে, তো অনেক বছর ঈদ করা হয়নি সেখানে, তো সবাই অনেক বলছে। সো হ্যাঁ, এবার আমার ঈদ ওখানেই হবে। ফারহান, আমরা চলে যাব নাকি ওনার সঙ্গে ওনার দাদুর বাড়ি? অবশ্যই। আমার গ্রামের বাড়ি অনেক সুন্দর, এবং আমাদের জামালপুরের মানুষজন এত ফ্রেন্ডলি, সো ভালো লাগবে, খুবই ভালো লাগবে, অনেক আন্তরিক তারা। চলে যাও তাহলে। চলো। তোমার? আমার আসলে তেমন কোনো ধরনের প্ল্যান থাকে না যে আমরা কোথাও যাব, কারণ আমি আমার নানা বাড়িতে বড় হই, এবং আমার নানা বাড়ির সাইড থেকে যারা আছেন তারা সকলে ঢাকায় থাকেন। এখন আমার চিটাগাংয়ে জন্ম, কিন্তু আমরা সেখান থেকে শিফট হয়ে যাই। তো আগে দেখা যেত যে ঈদের দিন হয়তো সকালবেলায় কোথাও যাওয়া হতো না, তবে বিকালবেলায় আমার ছোটো খালার বাসায় যেতাম। আমরা সব বাসা থেকে সব বোনেরাই ছোটো বোনের বাসায় আসতো। তো এখন ছোটো বোন হচ্ছে গিয়ে এখন দেশের বাইরে থাকেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় এখন সেরকম মানে কেউ যে কারো বাসায় যাবে সেটা হয় না। 3জন বোন আছেন আমার মায়েরা, তারা হচ্ছে ঈদের দিন নিজেরা বাসায় থাকেন, হয়তো ঈদের পরের দিন একজন আরেকজনের বাসায় আসলো, আমাদের বাসায় আসা হয়। তবে আমার স্পেসিফিক্যালি কোথাও যাওয়া নয়, বিকালবেলা বন্ধুদের সাথে বের হওয়া। আমি ঈদের দিন আমার এখন আর নতুন পোশাকও পরি না, ওই যেভাবে থাকি ওভাবেই একেবারে রাতের দুপুরের পর বা বিকালে যখন বের হব তখন গিয়ে মনে হয় যে না এবার একটু রেডি হওয়া উচিত, তখন গিয়ে হচ্ছে গিয়ে ঈদের আমেজটা শরীরে একটু হলেও ধরে। আর তোমার ডালিয়া, তুমি কি করো? আমি এবার চিটাগংয়ে থাকবো সময়, আর আমি দুজনকেই ইনভাইট করতে যাব। চিটাগংয়ের পাশেই আছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, তো প্লিজ ওয়েলকাম। অফ কোর্স। আর যারা যারা আমাদের দর্শক মণ্ডলীরা সবাইকে প্ল্যানিং করছে আমার ঘরে না, আমাদের চিটাগং আসার জন্য সবাইকে আমন্ত্রণ করছি ঈদের ছুটিতে। একটা জিনিস কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট যে আমাদের বাংলাদেশের যেখানে যাই খুব সুন্দর,
আমরা জামালপুরের কথা বলি, আমরা কুমিল্লার কথা বলি, আমরা চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রাম তো অবশ্যই, সিলেট তো, দিনাজপুর, হ্যাঁ। রংপুর হ্যাঁ। খুবই খুবই সুন্দর। মানে প্রত্যেকটা স্পেসিফিক এরিয়ার জন্য কিছু স্পেসিফিক প্লেস হ্যাঁ। খুবই সুন্দর। এবং এই যে এটা কেন তুললাম যে ঈদে অনেকেই দেখি যে ট্যুর দেয়, তারা হচ্ছে গিয়ে ওই সময়টা বন্ধ থাকে, তো অনেকে অফিসের কারণে হয়তো কোথাও যেতে পারে না, তো ঈদের সময় হচ্ছে কি তারা কিন্তু গিয়ে ঘোরাফেরা করে আসে। ভালো কথা ফারহান মনে করিয়ে দিল, তা না হলে তো বাংলাদেশের সবাই যদি চিটাগংয়ে যায় এত জ্যাম হবে, তো এত যে মানুষ ভোগান্তি হবে, তো বেটার তুমি মনে করিয়ে দিয়েছো যে আমাদের বাংলাদেশে আরো সুন্দর সুন্দর জায়গাগুলো আমাদের এক্সপ্লোর করা উচিত। আমি যদি মানে গেস্ট হিসেবে প্রশ্নটা করি, সেটা হচ্ছে আপনাদের দুজনের কি এরকম ঘোরা হয়েছে যে ঈদের সময় বন্ধু বান্ধব বা ফ্যামিলি মিলে কোথাও ঘুরতে গিয়েছেন? না, এটা কখনোই হয়নি আমাদের ক্ষেত্রে, যে ঈদের সময় মানে হচ্ছে আমাদের আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে যাওয়া। আচ্ছা। এই আত্মীয়র বাসায় দাওয়াত, এই আত্মীয়র বাসায় দাওয়াত, আর বড়জোর গ্রামের বাড়িতে যাওয়া। আচ্ছা। আর বেসিক্যালি আমার বাবা মা দুজনে যেহেতু জব করেন, জব হোল্ডার, তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় ডিসেম্বর মাসে ঘোরা হয়। আচ্ছা। ডিসেম্বর মাসে তাদের অফিস অফ থাকে, আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমরা সবসময় ট্যুর হোক, দেশে হোক বা যেখানেই হোক, আমরা সবসময় ডিসেম্বর মাসে ঘোরা। আর ঈদ মানে হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় যাওয়া। আচ্ছা, খুবই ট্রেডিশনাল। ভাইয়া আমি তো ঘুরি, মানে ঈদ না হলেও ঘুরি, আর ঈদ হলে তো আরো বেশি ঘুরি, কারণ হচ্ছে যে আমি একটা ফেস্টিভ্যাল পাচ্ছি, সুযোগ পাচ্ছি ঘোরার। সেটা আমাদের গ্রামের বাড়িতে হলেও সবার বাড়িতে যাওয়ার চেষ্টা করি, সবাইকেও বাসায় নিয়ে আসি, আমি বেশ ঘুরি। আচ্ছা, তবে আমি আরেকটা প্রসঙ্গ তুলতে চাই, আমার এখন মাথায় আসলো, ছোটকালে কি তোমাদের কেউ ঈদ কার্ড কালেক্ট করতে, ওই যে কার্টুনের ছবি দেখে? অবশ্যই অবশ্যই। মানে কি বলবো, আসলে আমাদের ছোটবেলায় আসলে আমরা এমন এমন জিনিসগুলো আসলে পেয়েছি যেটা এই জেনারেশন আসলে ওরা দেখেও নি। মানে একটা এক্সাইটমেন্ট যে দেখা যায় বাচ্চারাই দোকান দিয়েছে, ছোট্ট দোকান দিয়েছে, ছোট্ট একটা কাপড় দিয়ে, কাঠ দিয়ে, সুন্দর বাসার সামনে বা বিল্ডিং এর নিচে তারা কাঠ বিক্রি করছে, খুবই। আর ঈদের আগে দেখা যাচ্ছে যে ওই সব ফেরিওয়ালারা আসে, যেখানে বক্সে করে থাকে, গ্লাসের ভিতরে নানা রকম। তুমি এত এক্সাইটেড হচ্ছে কেন? তুমি তো ওগুলো কিনতে না, তুমি তো বলতে কিনতে। যে ওই সেন্টিমেন্টটা, যে এই যে দেখছি যে তারা আসছে, তারা আওয়াজ করছে, হ্যাঁ, মানে ওটা ছিল আমাদের মেয়েদের জন্য একদম প্রাণকেন্দ্র। হ্যাঁ, আমার তো চার বোন, আমার মায়েরা 4 বোন, তারা তো বাসায় আসতো, হ্যাঁ, ডাক দিয়ে নিয়ে আসতো একদম। এবং তাদের ব্যবসাও ভালো হতো, যেহেতু 4টা মেয়ে বাসার মধ্যে, তো দেখা যেত কারোর ধরে একটা পছন্দ হলো, যে কোনো কিছু স্পেসিফিক পছন্দ হলো, এমন এটা অন্য একটা বোনের পছন্দ হয়েছে, কিন্তু ওইটার আবার একটা কপি নেই। কপি আমার যে বলছিলে না আমি কি করি ঈদের দিনে, ওই আন্টিদের বাসায় যখন যাই, আন্টিরা আমার জন্য ওই ফেরিওয়ালা আসলে ওখান থেকে কিনে দেয়। ভেরি সুইট। হ্যাঁ, লিপস্টিক কিংবা ছোট ছোট মেকআপ, কানের দুল, মনে পড়লো এখন কথা বলতে বলতে। আচ্ছা, তো আমি যদি একটা মজার কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমার মাথায় এতক্ষণ কাজ করছিল, সেটা আপনাকে যদি বলি, আপনি তো খুব সম্ভবত ক্যাম্বোডিয়াতে গিয়েছিলেন, যে একটা বিউটি কম্পিটিশনে গিয়েছিলেন, এবং সেখান থেকে মিস পিস ইন্টারন্যাশনাল হয়ে দেশের জন্য একটা গর্বের বিষয়টা আমাদের। তো আমি যদি আপনাকে দুষ্টুমি করে জিজ্ঞেস করি, যেহেতু এটা একটা ঈদ স্পেশাল, আপনাকে যদি এখান থেকে পায়ে হেঁটে ক্যাম্বোডিয়া যেতে বলতো, সেখান থেকে একটা রিকোয়ারমেন্ট থাকতো, আপনি কি সেটা করতেন বা করতে পারতেন? আমি করতে পারতাম না, বাট আমি ট্রাই করতাম, আমি সুযোগ ছাড়া করি না একদমই। আসলে কি পায়ে হেঁটে যাওয়া যায়, মানে কিভাবে যাওয়া? বর্ডারেই তো তাকে ধরে ফেলবে, বর্ডারে ধরে ফেলবে আমাকে। বর্ডার, আর তার থেকে বড় কথা, আমি পায়ে হেঁটে যতদিনে পৌঁছাবো ততদিনে আমি বুড়ি হয়ে যাবো। কম্পিটিশন শেষ হয় 6 মাস পরে গিয়ে হয়তো পৌঁছাবে। ভালো কথা, ওনাকে জিজ্ঞেস করি এবার ওনার কম্পিটিশন নিয়ে। আমি তো খুবই ইন্টারেস্টেড। তুমি কি ইন্টারেস্টেড না? অবশ্যই। কয়জন প্রতিযোগী ছিল, এবং ওটা তো আর দেশ থেকে না, মানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, এবং আমার দেশের মতো প্রায় টোটাল 38টা দেশ ছিল, আর আমার দেশ নিয়ে 38টা দেশ, আমি বাদে 37টা দেশ, এবং 37টা দেশকে পেছনে ফেলে আসলে বাংলাদেশ উইনার হয়েছে। এবং আমি যদি আমার এই জার্নিটার প্রথম থেকে বলি যে আমি পেজেন্ট্রিতে কেন আসছি, তো ছোটবেলা থেকে আমি অনেক ট্রলের শিকার হইতাম যে আমি দেখতে সুন্দর না,
বা হচ্ছে আমি কথা বলে আমাকে দেখতে ভালো লাগে না, আমি কেন আমার দাঁতের ব্রেসেস করাই না। ছোটবেলা থেকে আমি ডিবেট করতাম, আমি বিটিভি এটিএন বাংলায় ওদের ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়ন ছিলাম। তো সেই জায়গা থেকে আমার টিচাররা আমাকে খুব ইন্সপায়ার করতো যে মোহনা তুমি অনেক চমৎকার কথা বলো, তো তুমি কখনো কে কি বললো এই দিকে আসলে দেখবা না। আর আমি বললাম না আমি ছোটবেলা থেকে অনেক চুপচাপ ছিলাম, তো এটার জন্য আসলে বেসিক্যালি আমার মধ্যে একটু কাজ করতো যে আমি কথা বললে হয়তো দেখতে ভালো লাগে না, তো এত বেশি আমি কথাবার্তা বলবো না, আমি রুমেই থাকতাম, পড়াশোনা করতাম বা হচ্ছে খেলতাম নিজের মতো করে। তো সেই জায়গা থেকে আসলে আমার যখন একটু বড় হই, আমরা ক্লাস 8-9-এ পড়ি, তো যখন আমি ডিবেট চ্যাম্পিয়ন হলাম আমার জেলা পর্যায়ে বা ন্যাশনালি, তো 2019 সালে আমি যখন বিটিভিতে জাতীয় কলেজ বিতর্ক প্রতিযোগিতা ওইটাতে যখন আমি উইনার হলাম এবং আমার কলেজ, তো সেই জায়গা থেকে আসলে যখন শ্রেষ্ঠ বক্তার অ্যাওয়ার্ড পাচ্ছি বিভিন্ন জায়গায় যে কম্পিটিশনগুলো হতো, এবং আমার বাবা যেহেতু আমার ইঞ্জিনিয়ার এবং আমার মা টিচার, তো সেই জায়গা থেকে তারা আমাকে সব প্রতিযোগিতায় আসলে অংশগ্রহণ করাতো। মানে তাদের কথা হচ্ছে তোমাকে কিছু হতে হবে না, তুমি অংশগ্রহণ করো, মানে জিতার জন্যই যে তোমার হতে হবে তা না, পার্টিসিপেট করো। আমার মনে আছে আমি স্কুলে থাকতে, আমি আমাদের যে স্কুলে থাকতে স্পোর্টস হয়, আমি কোনো স্পোর্টসে কিচ্ছু পাই নাই, আমাকে তবুও প্রত্যেকবার অংশগ্রহণ করাইতো আমার মা, যে তুমি সব সময় দাও, কিছু হতে হবে না। খেলাধুলায় হচ্ছে মানে অংশগ্রহণ করাটাই মানে মূল, এখানে জিততে হবে এরকম কোনো বিষয় নাই। আমার মনে আছে আমি জীবনে শুধু একবারই একটা থার্ড হয়েছিলাম, বল নিক্ষেপ নামে একটা আছে, তো ক্লাস 5-এ থাকতে মনে হয়, ওই একবারই আমি একটা প্রাইজ পেয়েছিলাম। কিন্তু এছাড়া স্মৃতি পরীক্ষা বা রোল 1-2 এর জন্য বা স্টুডেন্ট অফ দ্য ইয়ার এইসবের জন্য আমি সবসময় অনেক প্রাইজ পেয়েছি, আমার বাসা ভর্তি আমার পুরস্কার। তো সেই জায়গা থেকে আসলে যে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করা, ঢাকায় এসে থাকা, তো সেই জায়গাগুলো থেকে একটা টাইমে ক্লাস 9-10-এ যখন আমরা বড় হই, তখন তো আসলে আমরা নিজেকে ভালোবাসতে শিখি, এবং সেই সময় যখন আসলে আশেপাশের মানুষজনের থেকে শুনতাম যে এই চেহারা নিয়ে কিছু করতে পারবে না বা কেন এত কিছু করে, এই টাইপের কথাবার্তা যখন কানে আসতো, তো তখন একটা টাইমে আসলে মনে হয়েছে যে না, নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করা দরকার। হ্যাঁ, আমি ডিবেট করছি বা যেটাই করছি, আমার নামের সাথে তো কোনো কিছু যুক্ত হচ্ছে না সেখানে। তো আমার কাছে তখন মনে হয়েছে টিভিতে বসে যখন লাক্স চ্যানেল আই বা হচ্ছে মিস ওয়ার্ল্ড বা মিস ইউনিভার্স দেখতাম, তো তখন মনে হতো, কখনো ভাবি নাই যে আমি ওই সব জায়গায় যেতে পারবো কিনা। তখন তো আসলে সুন্দরী প্রতিযোগিতা মানে মনে করতাম অনেক সুন্দর হতে হবে দেখতে। তো আসলে যে প্রতিযোগিতাতে আসলে সৌন্দর্য বলতে কি, সৌন্দর্যের মেন ডেফিনেশনটাই তখন আমরা জানতাম না। তো সেই জায়গা থেকেই তো তখন একটা জেদ কাজ করতো মনের মধ্যে যে না, কিছু একটা করতে হবে। যারা হয়তো আমার সাথে মিশে না বা আমার সাথে কথা বলতে চায় না বা আমার সাথে ছবি তুলতে গেলে অনেকেই হয়তো অনেক কিছু বলতো, তো সেই কথাগুলো আসলে ব্রেইনে একটা সময় আমার এত বেশি কষ্ট দিত আমাকে যে না, আমার কিছু একটা করতে হবে এবং নিজের আইডেন্টিটি তৈরি করতে হবে, যেন আমার নামের আগে এমন একটা টাইটেল থাকবে যেটা বললেই সেই পরিচয় সবাই আমাকে চিনবে। তো সেই জায়গা থেকে আসলে কলেজে ওঠা, কলেজের পর তো বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করা এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে আমি কাজ করছিলাম। তো সেই জায়গাগুলো থেকে যখন আমি ইউনিভার্সিটিতে ওঠার পর তখন আমার ফ্রেন্ডরা, তো একটা ফ্রেন্ড আমাকে সাজেস্ট করে যে এরকম একটা কম্পিটিশন হচ্ছে, তুমি যেহেতু ভালো কথা বলো, তুমি ডিবেটের, তো তুমি এই কম্পিটিশনটায় অংশগ্রহণ করতে পারো। তখন আমি বুঝতাম না যে আমি আসলে কোন কম্পিটিশনে অংশগ্রহণ, থাকে না আমাদের কিছু ফ্রেন্ড লিঙ্ক পাঠাই দিয়ে বললো যেটা অ্যাপ্লাই করো, তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে অ্যাপ্লাই করি, কি এমন হবে, দেখি কিছু একটা হবে হয়তো বা। তো অ্যাপ্লাই করার পর যখন আমার সিলেকশন হয়, আমার কাছে যখন ফোন আসে যে আপনি এরকম সিলেক্ট হয়েছেন, আপনার গ্রুমিং শুরু হবে, আপনার ইন্টারভিউ আছে, আপনি চলে আসেন এরকম আমাদের অফিসে। তো তখন যাওয়ার পর যখন দেখছি যে হ্যাঁ, ফার্স্টে তো আমাদের ন্যাশনালি কম্পিটিশন হয়েছে বাংলাদেশে, তো ন্যাশনালি আমরা প্রায় সেদিন 70-80 জনের মতো মেয়ে, 70-80 জন থেকে টপ 50 সিলেক্ট করা হয়, তারপর টপ 50 থেকে টপ 30, অ্যান্ড টপ 30-কে নিয়ে আমাদের হচ্ছে গ্রুমিং সেশন শুরু হয়। 1 মাস আমাদের বাংলাদেশে গ্রুমিং হয়, তারপর বাংলাদেশে হচ্ছে আমাদের একটা কম্পিটিশন হয়, সেটা হচ্ছে বিআইসিসিতে হয়েছিল। তো বাংলাদেশ ট্যুরিজম বিউটি আমাদের যে অর্গানাইজেশন, আমি যে অর্গানাইজেশন থেকে বিলং করি, তো তারা একটা কম্পিটিশন মানে অ্যারেঞ্জ করে, তো বাংলাদেশ ট্যুরিজম বোর্ড থেকে সেটা করা হয় ন্যাশনালি, এবং সেই কম্পিটিশনে মেইনলি আমি টাইটেল হোল্ডার হই, এবং ন্যাশনালি উইন হওয়ার পরে আসলে তারপর আমার ইন্টারন্যাশনালি যাওয়া হয়। এবং সেই জায়গা থেকে আসলে যখন এই কম্পিটিশনে অংশগ্রহণ করলাম, তখন আসলে আমার কাছে সৌন্দর্যের ডেফিনেশনটা আসলে পরিবর্তন হয়েছে।
আমরা জানতে চাই সৌন্দর্যের ডেফিনেশন কি। আমি যখন আসলে আগে বুঝতাম যে হ্যাঁ দেখতে সুন্দর, চোখ সুন্দর হতে হবে, টানা টানা চোখ, ফর্সা, লম্বা, চুল বড়, তাহলে হয়তো বা দেখতে সুন্দর। বাট যখন আমি এই জায়গাগুলোতে আসলাম, তখন যখন আমার সামনে এত গুণী গুণী মানুষ, এত বড় বড় মানুষরা, তারা যখন আমাদেরকে বুঝালো যে আসলে একটা মানুষের আসল সৌন্দর্যই হচ্ছে তার বাহ্যিক সৌন্দর্য না, তার ভেতরের ইনার বিউটি আসলে মেইন। একটা মানুষ তার ব্যবহার কেমন, সে কিভাবে নিজেকে ক্যারি করছে, তুমি একটা ড্রেস, সুন্দর ড্রেস পরলেই হলো না, তুমি সেই সুন্দর ড্রেসটা কিভাবে ক্যারি করছো। এবং একটা সুন্দর ড্রেসে যে তোমাকে সুন্দর লাগবে ব্যাপারটা এমন না, তোমাকে একটা নর্মাল ড্রেসেও যেন সুন্দর লাগে সেভাবেই নিজেকে আসলে ফুটাই তুলতে হবে। এবং এই যে সৌন্দর্যের ব্যাখ্যাটা যে আমার কাছে আসলে চেঞ্জ হলো, এবং তখন থেকে আসলে আমার মনে হয়েছে যে না, আমি মনে হয় কিছু একটা করতে পারবো। এবং তারা যে আমাকে আসলে এত উৎসাহ দিয়েছে এবং এত ইন্সপায়ার করতো সব সময় যে কিছু করতে পারবে, কিছু করতে, আসলে আত্মবিশ্বাস থাকলে আসলে সব কিছুই সম্ভব। এবং সেই জায়গা থেকে যখন ন্যাশনালি উইনার হলাম, এবং আমার থেকে অনেক সুন্দর সুন্দর মেয়েরা সেখানে ছিল, সবাই সুন্দর আমরা, যদি আমি বারবার এটা বলছি, কিন্তু তবুও যখন আমার কাছে মনে হয়েছে যে আমার থেকে তো তারা বেটার, আমার থেকে তারা লম্বা, আমার থেকে তারা এটা, সেই জায়গা থেকে আমি যেহেতু ন্যাশনালি উইনার হলাম, তো তখন একটু নিজের প্রতি আসলে কনফিডেন্সটা বেড়েছে যে হয়তো বা ইন্টারন্যাশনালি এখন কম্পিট করা যায়। তো হ্যাঁ, এরপর থেকে সবাই আসলে মনে করে হয়তো বা পেজেন্ট কম্পিটিশন মানে মডেলিং বা এরকম কোনো একটা কিছু হবে, বাট এটা টোটালি ডিফারেন্ট একটা সেক্টর। আমরা যারা কুইন হই, আমাদের মেনলি কাজই থাকে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করা, দেশের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা। বাট বাংলাদেশের মানুষ এটা একটু ভুলভাবে ব্যাখ্যা করে, সবাই মনে করে সুন্দরী প্রতিযোগিতা থেকে বের হয়ে এসেছে তার মানে সে এখন নায়িকা হবে, বাট একদমই সেটা না। এরকম যদি হতো তাহলে প্রত্যেক বছর ইন্টারন্যাশনালি হাজার হাজার সুন্দরী বের হচ্ছে, কেউই কিন্তু নায়িকা হচ্ছে না, হাতে গোনা দুই একজন ছাড়া। এখন যার আসলে লাইফের গোল যেটা, লাইক আমার নিজের লাইফের গোল একরকম, আরেকজনের গোল হয়তো বা আরেক রকম। এখন আমরা কুইন হওয়ার পর যখন আমি দেশে আসি বা আমাদের নিউজগুলো সবাই দেখে, তো হ্যাঁ আমাদের বিভিন্ন ব্র্যান্ড থেকে অ্যাপ্রোচ করে বা বিভিন্ন ডিরেক্টর আমাদেরকে অ্যাপ্রোচ করে, তুমি এটা করো, নাটক করো। এখন তার যদি মনে হয় যে হ্যাঁ আমি ভালো অফার পাচ্ছি, আমি মিডিয়াতে কাজ করব, সে ওটা সিলেক্ট করছে। এখন আমার যদি মনে হয় যে না, আমি আমার লাইফের গোল এটা, আমি মিডিয়ার দিকে এইদিকে যেতে চাই না, আমার লাইফের গোল আসলে এটা, তো এটা আসলে বাংলাদেশের মানুষ এখনো বুঝে না, কারণ বাংলাদেশে এখনো পেজেন্ট্রি নতুন, জাস্ট কয়েক বছর হয়েছে এটা একটু ফেমাস হচ্ছে। আর তারা আসলে অনেক সময় আমাকে প্রশ্ন করে অনেক ইন্টারভিউতে যে আসলে আপনারা কুইন হয়ে আসলে কি কাজ করেন, তো আমি আসলে তাদেরকে তখন বলতে পারি না, তো আমি তাদের আমার প্রোফাইলটা দেই যে আপনারা আমার প্রোফাইলে গিয়ে দেখবেন যে আমি আসলে কি কি কাজ করি, বা আমি কয়টা অর্গানাইজেশনে আছি, বা বাচ্চাদের জন্য কি করছি, বা আমাদের গ্রামের মেয়েদের জন্য আমি কি করছি। তো তখন আসলে তারা আস্তে আস্তে আসলে বোঝে যে হ্যাঁ একজন কুইন আর একজন যারা মডেলিং ব্যাকগ্রাউন্ডের যারা মডেল, তাদের সাথে আমাদের ডিফারেন্সটা আসলে কি। তো সেই জায়গা থেকে আসলে হওয়া, এবং ইন্টারন্যাশনালি তো আসলে চেহারা দিয়ে কিছু হয় না। ওইখানে আফ্রিকান একটা মেয়েকে যদি আমি বাংলাদেশে আনি, বাংলাদেশের মানুষরা তাদের দিকে তাকাবেও না, কিন্তু আফ্রিকান যে মেয়েটা, আফ্রিকান মেয়েরাও কিন্তু মিস ইউনিভার্স হচ্ছে। সো এখানে আসলে চেহারার কোনো বিষয়ই না, মেইনলি আমাদের একটি প্রজেক্ট থাকে। আমরা প্রত্যেকটা কুইন যারাই যে দেশ থেকে আমরা যাই, সাপোজ আমি বাংলাদেশ থেকে গিয়েছি, আমার সাথে যারা টপ 5-এ ছিল, ফ্রান্স ছিল, ক্যাম্বোডিয়া ছিল, ফিলিপিন্স ছিল, ইউনাইটেড কিংডম ছিল, তো সবার একটা নিজস্ব প্রজেক্ট থাকে। লাইক আমার একটা নিজস্ব প্রজেক্ট ছিল যে আমি আসলে কি নিয়ে কাজ করতে চাই। আমার একটা পাশাপাশি বিজনেস আছে, আমি উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি, এবং আমার গ্রামের যারা আন্ডার প্রিভিলেজ উইমেন আছে তাদের ট্রেনিং করানো, তাদের কাজের ব্যবস্থা করে দেওয়া থেকে শুরু করে সেই সব কিছু আমি করছি। এখন হয়তো বা আমার ছোট্ট পরিসরে করছি, বাট ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে এটা অনেক বড় হবে একদিন। তো এরকম একটা প্রত্যেকটা কুইনের নিজস্ব একটা করে প্রজেক্ট থাকে, এবং যার প্রজেক্টটা আসলে যত স্ট্রং হয় তার আসলে উইনার হওয়ার চান্স সব থেকে বেশি থাকে সেই কম্পিটিশনগুলোতে। এবং এভাবেই আসলে উইনার হওয়া, যদিও বাংলাদেশ উইনার হবে এটা কেউ কখনো বুঝতে পারে না, যদিও মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স এটা অনেক বড় কম্পিটিশন, আমারটা তাদের থেকে আরেকটু ছোট কম্পিটিশন। সো সেই জায়গা থেকে তবুও বাংলাদেশ উইনার যখন হলো, আমার মনে আছে ইন্ডিয়ার যে মেয়ে বা ইন্ডিয়ান ন্যাশনাল ডিরেক্টর, তারা তখন অর্গানাইজেশনে প্রশ্ন করেছিল আমাদের যে নিজস্ব গ্রুপ থাকে যে কিভাবে বাংলাদেশ উইনার হয়। সো আমাদের তো স্পেসিফিক মার্কস থাকে প্রত্যেক রাউন্ডের জন্য, প্রত্যেক সব কিছুর জন্য। তো সেই রাউন্ডগুলোর জন্য আসলে যেরকম মার্কস ছিল সব কিছু তাদেরকে স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে, মানে বাংলাদেশ উইনার হয়েছে এটা অনেক দেশ আসলে মানতেই পারছিল না।
মানে এটা কি বলবো, বাংলাদেশের মানুষ তো তাদের কাছে তো এই জিনিসটা খুবই গর্বের, বাট অন্য দেশের কাছে তো এটা কিছুটা কি বলবো যে আমরা এত বড় দেশ, ইন্ডিয়া এত বড় দেশ, ওরা পেজেন্ট্রিতে খুব স্ট্রং, সুপিরিয়রিটি কমপ্লেক্স কাজ হ্যাঁ, করছিল। and সেই জায়গা থেকে ওরা কিছুতেই মানে মানতেই পারছিল না যে বাংলাদেশের মেয়ে আমি কিভাবে উইনার হলাম। তো সেখানে একটু প্রবলেম হচ্ছিল। তো তারপর যারা সিপিএন গ্লোবাল, আমি মিস পিসের যারা অর্গানাইজেশন, তো সিপিএন গ্লোবাল তাদেরকে সবকিছু ক্লারিফিকেশন করেছে। এবং এরপরেই তো আমি দেশে আসার পর বা আমাদের দেশে যখন অ্যানাউন্সমেন্ট হলো, আমার প্রেস কনফারেন্স হলো, নিউজ টিউজ সব কিছু হলো, তো সে তারপরও আমি কষ্টের কথা আসলে কি বলবো, তখন বাংলাদেশে আমি আরো বেশি ট্রলের শিকার হয়েছে। আমি যখন নিজে আমার প্রেস কনফারেন্স যায় যে এই চেহারা নিয়ে কিভাবে সে ইন্টারন্যাশনালি উইনার হলো, হয়তো বা টাকা দিয়ে উইনার হয়েছে। তো এটা আসলে সব থেকে বড় কষ্টের, যে আমরা একটা মানুষকে আসলে চেহারা দিয়ে জাজ করি, সে আসলে কোন ফ্যামিলি থেকে বা কোন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, সে কি নিয়ে কাজ করছে। আমরা আসলে দেখা যায় বর্তমানে আমাদের মিডিয়াতে আসলে এত নেগেটিভিটি বা এমন এমন ভালো বিষয় আসলে যতটুকু না ছড়ায়, খারাপটা আসলে তার থেকে বেশি মানুষ দেখে। তো আমাদের ভালো কাজ আমরা করলেও সেটা তো কখনো আসলে আমরা যেটা ট্রেন্ড বলি যে ভাইরাল, ভালো কিছু তো আসলে ভাইরাল হয় না, আর আমরা নিজেদেরকে কিন্তু টান দিয়ে নামিয়ে ফেলি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আসলে আমাদের ভালো কাজ তো আমরা, সাপোজ আমি ফেসবুকে আমি আমার সব কাজের আপডেট দিচ্ছি, ভালো কাজ তো আর এটা ভাইরাল হচ্ছে না, এটা কেউ দেখছেও না, জানছেও না। কিন্তু সাপোজ অফ আমি যদি কোনো একটা নাচের ভিডিও করতাম বা কোনো একটা কিছু করতাম, সেটা অনেক মানুষ দেখতো, আমাকে অন্যভাবে চিনতো, তাই না? তো সেই জায়গা থেকে আসলে ভালো কাজগুলো ওই পিছনেই পড়ে যায়, তারা আসলে বুঝতে পারে না। তারা তখন মনে করে যে আসলে এই চেহারা নিয়ে কিভাবে এটা হলো, কিভাবে এটা হয়েছে। And সরি, আমি ইন্টারাপ্ট করছি। ধাপে ধাপে যে এতজন মানুষকে পিছনে ফেলে একজন টপ উইনার হওয়া, এটা খুবই মুখের কথা না, খুবই টাফ একটা জিনিস। তাও এরকম একটা কম্পিটিশনে, এখানে আমি যতটুকু জানি আমরা মানে সুন্দরী প্রতিযোগিতা আমাদের সব সময় হচ্ছে যে মেয়েদের জন্য আর কি। ফারহান, আমিও তো সুন্দরী প্রতিযোগিতায় পার্টিসিপেট করব। হ্যাঁ, মানে আমরা সবসময় দেখি ওরা কিভাবে খায় বা ওখানে অবজার্ভ থাকে, মনিটর করে ওদের। হ্যাঁ, ইভেন প্রত্যেক কম্পিটিশনে একজন করে, দুইজন তো রুমমেট থাকে অন্যান্য কম্পিটিশনগুলোতে, তাদের জন্য একজন স্পাই থাকে এবং সে সবসময় আসলে এই করে। একজন কুইন হতে গেলে তাকে অনেক বেশি হাম্বল হতে হয়, সুইট হতে হয়, তার বিহেভিয়ার থেকে শুরু করে সব কিছু নোটিস করা হয়। আমি আজকে থেকে অনেক হাম্বল, অনেক সুইট হব। হ্যাঁ, ইভেন এরকমও হবে হয়তো বা একটু প্রবলেম ক্রিয়েট করবে তারা নিজেরাই, তারা দেখার জন্য যে আসলে এই 30টা মেয়ে এই জায়গায় আছে, 30টা মেয়ের মধ্যে কে সব থেকে বেশি ধৈর্যশীল, কে সব থেকে বেশি শান্ত, বা কে সেটা কিভাবে আসলে টলারেট করছে। তো এই বিষয়গুলো তারা নোট করে এবং প্রত্যেকটা স্পেসিফিক বিষয়ের উপরে আসলে মার্কিং করা হয়। এটা হচ্ছে নিজের অজান্তে, এটা আমরা, এটা কেউই জানবে না। আচ্ছা, কিন্তু আমার কাছে এই ব্যাপারটা খুব ইলজিক্যাল লাগলো যখন মানুষজন সোশ্যাল মিডিয়াতেও আমি বলবো যে যার কোনো ধরনের, আমি অবশ্যই এটা মনে করি যে সবারই নিজের একটা অপিনিয়ন এক্সার্ট করার মতো রাইট আছে, কিন্তু কথা হচ্ছে আমি তো একটা বানরকে মোবাইল ধরিয়ে দিয়ে বলবো না তুমি লেখালেখি করো। এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ এমন অযৌক্তিক কিছু কথা বলে শুধুমাত্র হেট স্পিচ প্রপাগেট করার জন্য। যেমন এটা কোন যুক্তি যে বাংলাদেশ থেকে একজন মানুষ নিজ খরচে বিদেশে যাবে, সেখানে গিয়ে আবার নিজ খরচে সে উইনার হয়ে আসবে, তাও কি কারেন্সি এক্সচেঞ্জের একটা ব্যাপার থাকে, এবং সে কেন করবে? তাহলে সে ক্যাম্বোডিয়া কেন, সে তো অন্য কোথাও যেতে পারে। তার থেকে বড় কথা হচ্ছে যদি আমাকে টাকা দিয়ে উইনার হতে হবে, তাহলে এত কষ্ট করার তো কোনো মানেই হয় না। আর টাকা দিলে আমি নিজে কেন, বাংলাদেশ কেন টাকা দিবে? আমার থেকে বড় বড় কান্ট্রি সেখানে ছিল, তাই না? আর তাছাড়া মানে আমরা এটা কেন চিন্তা করছি না, একজন মানুষ আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে, তাও বিউটি একটা কম্পিটিশনে, তার হচ্ছে যে হার্ড ওয়ার্ক, তার এই পথে এ পর্যন্ত আসা পর্যন্ত যে সে কি পরিশ্রম করেছে, নিজেকে গড়েছে, গ্রুমিং করেছে, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি না কেন? বা ওনার উইনিং মানে আমরা ভাববো যে এটা আমারও উইনিং, আমাদের উইনিং।
তো যত বড় উইনার তত বড় রেসপন্সিবিলিটিস, এবং আফটার ওনার এই যে বিজয়ের পরে ওনার যে এত রেসপন্সিবিলিটিস এখন সমাজের প্রতি, দেশের প্রতি, উনি তো আর নিজের জন্য কাজ করছেন না, উনি এবং একটা সবার জিনিস, জন্যই এই কাজ যে করছেন। বিউটি প্যাজেন্ট গুলোতে আমরা কিন্তু এই যে মানুষকে জিজ্ঞেস করে যে কুইনের দায়িত্বটা কি, আমরা যখন ছোটকাল থেকে দেখে আসি, সেখানে কিন্তু এমন না যে সে রানী হিসেবে সে জিতে গেল, চ্যাম্পিয়ন হলো, এখন তার উপর গুরু দায়িত্ব এটা না যে সে নিজের টাকা খরচ করে একটা চ্যারিটি খুলবে বা কোনো কাজ করবে, কোনো ধরনের একটা এজেন্ডাকে প্রপাগেট করবে। সে হচ্ছে তার গভর্নমেন্টে এটা একটা দূতের দায়িত্ব, সে উইল বি অ্যান অ্যাম্বাসেডর। সে হচ্ছে গভর্নমেন্টের এন্ডেভার্স গুলোকে প্রমোট করবে ন্যাশনাল স্টেজে, ওয়ার্ল্ড স্টেজে, এবং সে হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্টস নিয়ে আসতে পারবে, কোলাবোরেশনস ফস্টার করতে পারবে অন্য দেশের সাথে। এই যে কালচারাল যে এক্সচেঞ্জটা হয় সেটাই সে ইনিশিয়েট করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে। বাঙালিকে বলবো ফেসবুক ব্যবহার করার আগে অবশ্যই অযাচিত কথা যেন আমি না বলি, সেটা মাথায় রাখা। প্লিজ ডু রিসার্চ। হ্যাঁ, research। আমি এটা সবসময় বলি যে প্লিজ ডু রিসার্চ। কনফিডেন্ট ওনাকে নিয়ে, উনি একজন কুইন সব সময়, হ্যাঁ, হাম্বলের সময় হাম্বল, সুইটের সময় সুইট, কিন্তু কুইন আবার প্রয়োজন। অফ কোর্স, যখন আমার ভয়েস রেজ করার দরকার তখন অবশ্যই ভয়েস রেজ করতে ভয়েস রেজ করে কি করে, যে ক্রাউনটা নিয়ে জাস্ট একটা বাড়ি এই অনেক শখের ক্রাউন তো। আমরা জানলাম ওনার যে বিউটিফুল জার্নি কথা। এবার আবার আমরা যাই ঈদের আমেজে, যেহেতু আমরা ঈদ আড্ডা নিয়ে বসছি, খুব অ্যাকচুয়ালি এরকম ইন্টারঅ্যাক্টিভ ঈদের আড্ডা আমি কোনোদিন করিনি, ভাল লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন করি ফারহান, এরপরে তোমার কাছে আসছি। গত বছরে আপনি এই প্যাজেন্টটা উইন করলেন, এর আগে এরপরে তো আপনার আর কোনো ঈদ হয়নি মনে হয়, এটাই ফার্স্ট যে আপনি সেলিব্রিটি হওয়ার পরে এই ঈদটা আপনি সেলিব্রেট করতে হ্যাঁ, যাচ্ছেন। গতবার আমি কুরবানি পেয়েছিলাম, বাট ঈদ উল ফিতর এবার হচ্ছে আমি প্রথম পেলাম, এবং তখন আসলে এত বেশি ফেমাস ছিলাম না, তখন আমি ভাইরাল হইনি, কম্পিটিশন একদম পরে ঈদ ছিল। সো এখন বলতে গেলে এই গত 1 বছরের মধ্যে নিজের একটা আইডেন্টিটি আসলে তৈরি হয়ে গেছে, সবাই এখন কিছুটা মানুষ হলেও আমাকে চিনে। হ্যাঁ, এবং সেই ডিফারেন্সের জায়গা থেকে এখন যদি বলতে হয়, যেহেতু আমি বললাম যে এবার আমি গ্রামের বাড়িতে ঈদ করব, মেন রিজন আসলে এটাই, সবাই আসলে ফোন দিচ্ছে যে আসো আসো, সবাই আমাকে দেখতে চাচ্ছে, আমার কাজিনরা, ছোট ছোট বাচ্চারা, তাদের সাথে অনেক বছর দেখা হয় না। তো এই যে আছে না যে একটা প্রায়োরিটি বিল্ড হয়ে গেছে এখন, আগে যেরকম হয়তো আগের নর্মাল আমি থাকলে এইভাবে বলতো না, আসার জন্য জোর করতো না, তো এখন সেই জায়গা থেকে একটা জোরের জায়গা তৈরি হয়েছে। এবং হ্যাঁ, এটা খুব ভালো লাগে এখন সবাই যখন বলে মিস পিস ইন্টারন্যাশনাল, সে আসবে বাড়িতে, সো অন্যরকম একটা মজা হবে, তো সেটা একটা বিষয়। এবং সবাই শুনছি যে আমার জন্য ছবি তুলবে, আমি আসলে যেন বলে, এসে আমার সাথে ছবি যেন তুলতে পারে। তো এগুলোই আসলে আগে যেরকম আগে তো আমার সাথে দাঁড়ায় কেউ ছবি তুলতে চাইতো না, সো এখন আমার সাথে দাঁড়ায় ছবি তোলার জন্য যে এই যে একটা মানুষজন এক্সাইটমেন্ট তৈরি হয়, বা আমি যখন কাউকে দেখি, তো এটা দেখতে আসলে খুব এখন ভালো লাগে। এবং এই ডিফারেন্সটা আসলে তৈরি তো আসলে একদিনেই হয়নি, এটার জন্য আমাকে স্ট্রাগল করতে হয়েছে। তো আমি চাই আসলে এরকম ধারা আমার অব্যাহত থাকুক, আর এরকম পজিটিভিটি আমি আসলে ছড়াই দিতে চাই, তো সেটাই। এবার ফারহানের কাছে আসি, গত বছরের ঈদ আর এই বছরের ঈদের মধ্যে কি ডিফারেন্স তুমি খুঁজে পাও, এটা আমাদেরকে বলবে। আর এটাই, কর্মব্যস্ততার পরে এই ঈদটা তোমার কেমন হতে যাচ্ছে? আচ্ছা, আমিও তো এই বছর মিস পিস ইন্টারন্যাশনাল হয়েছি। না, মিস্টার পিস। হ্যাঁ, না, মিসে চলে থেকে যায়, কিন্তু না, আমার মূল কথা হচ্ছে গত বছর ঈদের সময় আমি খুব সম্ভবত তখন আমার মাস্টার্সের থিসিস করছিলাম, ঈদের আগের কাহিনী এটা, তো তখন হচ্ছে একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো সেক্ষেত্রে আমাদের থিসিসের সময় প্রাইমারি ডেটা কালেক্ট করতে হয়, সেটা মানে আমার ফিল্ডে যেতে হয়নি, কিন্তু আমার সার্ভে ডিসেমিনেট করতে হচ্ছে। আমার অনেক ছোট ভাই বোন ছিল ঢাকা ভার্সিটিতে, জাহাঙ্গীরনগরে, তো তারা আমাকে অনেক হেল্প করেছে। আর সেটা ছাড়া না, ঢাকা ভার্সিটি থেকে জাহাঙ্গীরনগর থেকে খুব একটা হেল্প পাইনি। তো সেক্ষেত্রে আমার হচ্ছে যখন প্রাইমারি ডেটা কালেক্ট করছি, আমার বিভিন্ন
টিচারদের সাথে প্রফেসরদের সাথে আমার একটু ইন্টারভিউ করতে হয়েছিল। তো সেই সময় রোজার মাসে আমার খুব কষ্ট হয়েছে। তো সেই সময় মানে আমি এতটা প্রেশার নিজের উপর নিয়ে রেখেছিলাম যে আমি পরবর্তীতে অসুস্থ হয়ে যাই। তো ওই সময় আমার ঈদটা খুব একটা ভালো যায়নি, কারণ আমার পরবর্তীতে মেডিকেল ইন্টারভেনশন প্রয়োজন হয়েছিল। তো সেটা হয়েছে। কিন্তু এই বছর হচ্ছে যেহেতু একটু কর্মব্যস্ততা আছে, এখানে কাজ করছি, হাতে কিছু কাজ আছে, মানে খুব একটা বেশি না, কিন্তু দেখা গেছে কি ওই যে ডিস্টিংশন, একটা স্টুডেন্ট থাকাকালীন যে একটা মেন্টাল পিস থাকে যে না আমি আমার এতটুকু কাজ শেষ, আমি এখন রেস্ট করতে পারবো। কিন্তু অ্যাজ আ প্রফেশনাল ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। তখন মনে হয় যে একটু বসে থাকলে মনে হয় কিছু একটা করি, সে প্রোডাক্টিভ হই। এখন তো তোমার ঘরে তোমার যে ভাগিনা বা তোমার ছোট ছোট ভাই বোনরা তোমার থেকে এখন সালামি চাইবে। হ্যাঁ, তো এই ওদের জন্য তো জন্য ঈদের কেমন? দিন বের হই না। হ্যাঁ, না তবে হচ্ছে আমার খুব ছোট যে আছে তেমন না। যে যে বাসায় কাজিন বেশি ছিল, আমার নিজস্ব ছোট ভাই বোন নেই, তবে আমার কাজিনরা আমার আপন ভাই বোনের মতো। তো তারা তো মানে আমার যে বাসায় বেশি কাজিনস ছিল তারা হচ্ছে দেশের বাইরে চলে গেছে। এখন যারা আছে শুধুমাত্র 2 জন, তো এই দিক দিয়ে আমি একটু বেঁচে গিয়েছি। সেটা একটা। আর খুব অ্যাক্টিভলি চায় না, কারণ সেটা বললে হবে না, তোমার সালামি রেডি করতে হবে ওদের। রেডি করা থাকবে, কিন্তু দুঃখটা লাগে এখন নিজেরা দাবি করতে গেলে খুব কষ্ট হয়। বড় হয়ে গেছো। হ্যাঁ, যে বড় হয়ে গেছে। এখন আগে তো বলতাম সালামি দাও, এখন পাশে কি হচ্ছে কি যদি মানে একটু ইন্ডিকেট করতে হয় যে যদি একটু এই যে আসলে খালি তো কিছু নেই, এই যে মানে এর উপরে একটু ইন্ডিকেশন দেওয়ার পরে দেখা যায় কি মেসেজটা কনভেড হচ্ছে না, তবুও চেষ্টা চালিয়ে যায়। তারপর খুব কষ্ট সৃষ্ট করে যদি হচ্ছে পকেটে 500 টাকাও যদি পাই, ওটা হচ্ছে কি আলহামদুলিল্লাহ। সেটাই। জি। তো আপনার কি এরকম হয় যে দিতে হয় যে মানে সালামির জন্য? এইবার আমি আসলে জানি না, আমার মনে হচ্ছে এবার আমার পকেট খালি হয়ে যাবে, কারণ বাসায় অনেক বাচ্চা কাচ্চা আমাদের গ্রামের বাড়িতে। তো হ্যাঁ, এখন মনে হচ্ছে যে সব আপু ফুপি। তো হ্যাঁ, সমস্যা নেই, আমি একদম নতুন কচকচা নোট রেখে দিচ্ছি, এগুলো আমি গিয়ে দিব, সবাইকে লাইন ধরাবো, বলবো সালাম করো টাকা নাও, সালাম করো টাকা নাও। উনি তো তবু খুব ডিপ্লোম্যাটিক ভাবে বললেন কথাটা, অবশ্য মিস পিস ইন্টারন্যাশনাল দেখে। মানে আমার কাছে যখন ঈদের সময় অনেকেই তো আসে দাবি করতে যায়, আমার ভার্সিটির জুনিয়ররা আসেন, তো এসে তারা হয়তো কোনো কিছু একটা দাবি করে, বা কাছে ছোট ভাই যারা আছে, তখন শুধু আমি ওই ফেমাস ডায়লগটা দিয়ে দেয় যে রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম। হ্যাঁ, আমি এই ফিলসফিতে এখনো বিশ্বাস করি, রিক্ত আমি নিঃস্ব আমি, কারণ ঢাকা শহরের লাইফ কখনোই মানুষকে অপুলেন্ট থাকতে দিবে না। হ্যাঁ, তো আপনার কি করা হয় ঈদের সময়? কি আপনার কাছেও কি আসে ছোটরা, এসে কি বলে যে আমাকেও কিছু কিনে, যদি সালামিও না চায় অ্যাক্টিভলি, কিছু কি চায় যে একটু? আমি তো ওই যে বললাম আন্টিদের বাড়িতে যায়, আমাকে ওরা কিনে দেয় কসমেটিক্স বা ছোট ছোট মেকআপ টুলস। এটা ছাড়া তো ঈদের সালামি হ্যাঁ পাই, আমাদেরও আত্মীয় স্বজন আছে যারা মুসলিম, এবং ওনারাও আমাদেরকে খুবই সমাদর করেন, সালামি পাঠান বিকাশে বা পাঠিয়ে দেন, দূরে হলে পাঠিয়ে দেন। এটা খুবই মানে অল্প পাঠাক বা বেশি পাঠাক, এটা মনে হয় যে একটা ব্লেসিংস। সেটাই, অনেকে 1 টাকাও পাঠায়। হ্যাঁ, এই যে আমাদের বিকাশ হওয়াতে কিন্তু এটা আবার সুবিধা হয়েছে। হ্যাঁ, 1 থেকে 10 টাকা দিয়ে দেওয়া যায়। আমার এখনো দেয়া হয়নি, কারণ আমার দেখা যাচ্ছে যে আমি প্রায় সময় আমি দিচ্ছি বাচ্চারা যারা আছে, তো আমার আর ওই সালামি স্পেশাল সালামি বলে আর দিতে হয়নি, কিন্তু আমি এখনো রিসিভ করতেছি, আমি এখনো বাচ্চা। অবশ্যই এটা বলা যায়, আমি এখনো বাচ্চা। আমি তো মনের দিক থেকে আসলে আমরা সবসময় বাচ্চা থাকতে চাই। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি, যদি মানে চিটাগাংয়ে যে আপনি ঈদ করতে যাচ্ছেন, আপনার কাছে কি মনে হয় কোনটা বেশি আপনার জন্য যাতায়াতের জন্য ইজি রুট হবে? প্লেন নাকি বাস নাকি হচ্ছে লঞ্চ সিস্টেম নাকি ট্রেন? তার আগে এটা বলে দিই যে চিটাগংয়ে এই জন্য ঈদ করতে যাচ্ছি, কারণ চিটাগংয়ে আত্মীয় স্বজন আছে, আমি ঈদ সালামি পাবো। খরচ উঠে যাবে। আর আমি ফিল করি যে ঢাকা থেকে আমি চিটাগং যাব, সবসময় ট্রেন জার্নি আমার জন্য মানে খুবই বেস্ট লাগে, কারণ আমরা সবসময় রবীন্দ্রনাথের বই পড়ি, সেই শেষের কবিতা হোক না কেন, ট্রেনের একটা পড়তে আসলে জার্নিটা শেষ হয়ে যায়। ট্রেন জার্নি একটা কবিতা, ওইটার জন্য আমার ট্রেন জার্নি আমি সবসময় এনজয় করি।
আমি অবাক হয়ে শুনি যখন কেউ বলে আমি কবিতার বই পড়ি বা গল্পের বই পড়ে পড়ে ট্রেনে যাই। আমি তো শুধু কানে একটু হেডফোন লাগে আর পুরো ট্রেন জাস্ট এবার ধাক্কা খেতে খেতে কিভাবে চলে যায়। আমি 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 অনেক গান শুনি। আপনি কিভাবে যান? আমি কোথায় যাচ্ছি? মানে জামালপুর গাজীপুর? আমার ট্রেনেও যাওয়া যায়, বাসেও যাওয়া যায়, গাড়িতেও যাওয়া যায়। এবার আমি তো বাসা থেকে যাব, তো গাড়িতেই যাব আর কি। আচ্ছা। এবার একটা মজার সেগমেন্ট নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমি দুজনকেই জিজ্ঞেস করব যে নিজের গ্রামের বাড়িতে যদি 3 ভাবে যাওয়া যেতে পারে, 1 হচ্ছে পায়ে হেঁটে, 2 হচ্ছে যে ট্রেনে, আর 3 হচ্ছে প্লেনে, কিভাবে যেতে প্রেফার করবেন? প্রথমে আমি কি বলবো, এখন 3টাই আমার জন্য কষ্টকর হয়ে যাবে। পায়ে হেঁটে তো সম্ভব না, তাহলে দেখা যাবে আমার ঈদ পার হয়ে যাবে। আর যদি ট্রেনে বলি, ট্রেনেও অনেক ভিড়, তো ধাক্কা ধাক্কা খাবো। আমি জানি না আমি আদৌ ট্রেন উঠতে পারবো কিনা। আর আমাদের এয়ারপোর্ট নাই জামালপুরে, তো সেই ক্ষেত্রে আমি ট্রেনেও যেতে পারবো না। হেলিকপ্টার? এখন হেলিকপ্টারের জন্য তো ভাই যদি এই চ্যালেঞ্জটা দেয়া হয় যে পায়ে হেঁটে গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে হবে, এবং সেক্ষেত্রে কি বার্তা নিয়ে যাবেন সাথে, যেটা মানুষদেরকে একটা মেসেজ যাবে, আর কিভাবে এটা এনজয় করা যেতে পারে যদি এই চ্যালেঞ্জটা দেয়া হয়? এখন যদিও রোজার সময় পায়ে হেঁটে যাওয়াটা খুবই কষ্ট হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, ইফতারি করে রওনা দিব, এবং অবশ্যই আমার সাথে আপনাদের 2জন থেকে যে কোনো একজনকে আমি সাথে নিব। দেন গল্প করতে করতে আসলে যাব, এবং হাতে একটা ব্যানার রাখবো যে অনেক বেশি পানি খান, অনেক বেশি সুস্থ থাকুন, নিজেকে হাইড্রেট রাখুন। তো এই বার্তা দিতে দিতে আমি আসলে যাব আপনাদের সাথে গল্প করতে করতে। এটা কি পায়ে হেঁটে বাড়ি যাওয়া নাকি? হ্যাঁ, পায়ে হেঁটে বাড়ি যাওয়া। তাহলে তো যে আপনি মিস পিস ইন্টারন্যাশনাল থেকে মিস ফুরফুরি হয়ে যাবেন যেতে যেতে। শুধু পানি তো পানি তো। আচ্ছা, এবার আসি। আমার আসলে সেভাবে গ্রামের বাড়িতে যাওয়া হয় না, তবে আমি যদি বলি কোথাও যেতে হয়, আমি হয়তো আমার নানু বাড়িতে যাব কুমিল্লাতে, অথবা চিটাগংয়ে, সেটা মানে ইট ফিলস ক্লোজার টু হোম। এখানে আমার জন্ম, সেখানে আমার বেড়ে ওঠা। তো চিটাগংয়ে যেতে আমার পায়ে হেঁটে যেতে হয়। প্রথমত আমি পায়ে হেঁটে যাব না, হ্যাঁ, আমাকে জোর করে হলেও যে ড্র্যাগ করে নিয়ে যাবে। ওই ছোটকাল থেকে শুয়ে যাওয়ার একটা অভ্যাস না, তো আমার মনে হয় কি, আমার যদি জোর করে পায়ে হেঁটে যেতেই হয়, আমাকে কেউ না কেউ ড্র্যাগ করবে, তো আমি বুদ্ধি করে যা শুয়ে যাব। হ্যাঁ, তো ওই একটা চটের বস্তার উপর আমাকে টেনে টেনে নিয়ে গেলে আমি আরামসে চলে, কোনো কমপ্লেইন্স থাকবে না, সেটা একটা। এবং আমাকে কোনো বার্তা দিতে হবে? যদি তুমি চ্যালেঞ্জ না নিচ্ছ তাহলে তো আর বার্তা দেয়া লাগছে না। আমি একটা প্ল্যাকার্ড রাখবো, সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, আমাকে সালামি দিন, অথবা 7 বছরের ভোগান্তি ভুগুন। হ্যাঁ, ওই যে ব্যাড লাক ফর 7 ইয়ার্স। তুমি অভিশাপ নিয়ে মানে সালামি গ্রহণ করবে? বাবা, আমি তো ধরো হচ্ছে গিয়ে একটা ভীতি সৃষ্টি করব। হ্যাঁ, যে মানে শি ইজ দ্য মানে অ্যাম্বাসেডর অফ পিস, আই এম দ্য অ্যাম্বাসেডর অফ কেওস। যা আমি তারপর হচ্ছে বাবা বান্ডিল তো হবে, আমি শেয়ার করবো, দুজনের সাথেই শেয়ার করবো, ঠিক আছে? তারপর আমরা হচ্ছে এখানে গুলশানে কোনো একটা অ্যারিস্টোক্র্যাটিক বিস্ট্রোতে গিয়ে বসে আমরা শেয়ার করে ফেলবো সবকিছু, ঠিক আছে না? তাহলে আছে না? ঠিক আছে, এবার একটু কাজে আবার ফিরে যাই। দুজনই কি প্রজেক্ট সামনে আছে যেটা আমরা দেখতে পারবো, আর স্বপ্ন কি সেটা যদি একটু বলো, আর দর্শকের উদ্দেশ্যে ঈদের ব্লেসিং মেসেজ। ফার্স্টে আমি চাই ভাই বলুক এবার। না না, প্লিজ, মানে আমার মনে হয় শি উইল বি দ্য বেটার স্পিকার, প্লিজ। নো ডাউট, অফ কোর্স। এখন তো আসলে বর্তমান সময় আমি যে ব্যস্ত সময় পার করলাম, বিভিন্ন ব্র্যান্ডের আমি ব্র্যান্ড ফেস হিসেবে কাজ করছি, পাশাপাশি তো আমি অ্যাওয়ার্ড শোগুলো হোস্ট করছি অ্যাজ এ হোস্ট হিসেবে, এবং সেই সাথে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করছি তাদের কো টিমে। সো ব্যস্ততা আসলে লেগেই থাকে কোনো না কোনো দিক থেকে, এবং পাশাপাশি আমার ছোটোখাটো বিজনেস আছে, সেটাও সামলাচ্ছি। এবং আমি রিসেন্টলি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, আমার জাস্ট থিসিস শেষ হলো, এবং এই তো এখন হয়তো বা মাস্টার্সের জন্য আমি বাইরে অ্যাপ্লাই করব ঈদের পর থেকে। তো যদি স্কলারশিপ ভালো পাই, সো হয়তো ইনশাআল্লাহ এই বছর বাইরে চলে যাব। আর সেই সাথে ফিউচার গোল যদি বলতে চাই, আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চাই, এবং নিজের জন্য না, আসলে আমি চাই আসলে অসহায় মানুষদের জন্য কর্মসংস্থান তৈরি করতে। আমি আসলে নিজে যদি আমি 100 টাকা কামাই করি, আমি চাই আমার সেই অর্জনের মধ্যে আসলে 20 টাকা আমি যেন
অন্য মানুষকে ভাগ করে দিতে পারি। তো সেই রকম জায়গায় আসলে তৈরি করতে চাই এবং সেটার উদ্দেশ্যে আসলে কাজ করছি। দর্শককে বলবো আমার জন্য দোয়া করতে, যেন যে লাইফের গোল আমি নিয়ে আসলে আপনাদের জন্য মিস পিস ইন্টারন্যাশনাল হয়েছি, বা ফিউচারে যদি আমি আরও কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করি, আমার উদ্দেশ্য আসলে একটাই, সমাজের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা। তো আমার জন্য আসলে দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি এবং অবশ্যই আপনাদের আসলে গর্বের কারণ হতে পারি। ধন্যবাদ সবাইকে এবং ঈদ মুবারক। থ্যাংক ইউ। মানে শি ইজ এ টাফ অ্যাক্ট টু ফলো। উনি যেভাবে বললেন এরপর আমারটা অনেকটা সাদামাটা লাগবে, তবে আমি তো আসলে মানে প্রফেশনাল দিক দিয়ে তো মানে আমরা খুবই ডিফারেন্ট। তো আমার এই দিকে হচ্ছে তেমন কোনো স্পেসিফিক প্রজেক্টস বা অন্য কিছু নেই। তবে আমি আমার শোটা তো আমি তোমার মতো শো করি, তো দেখা যাবে ঈদের পরে হয়তো ওটা নিয়ে ব্যস্ত হব। পাশাপাশি যদি কোনো কাজ করে থাকি, যদি রিসার্চের কাজ করে থাকে হয়তো সেটা করা হবে, মানে মানে নিজস্ব পেপার আমরা যখন গবেষণাপত্র লিখি হয়তো অমন কিছুই করতে পারি। এবং এর বাইরে আপাতত কিছু করা হচ্ছে না, এবং আমি কখনো প্ল্যান করি না কি আমার লাইফে কোনো কিছু কখনো প্ল্যান মোতাবেকই হয়নি। যে আমি ছোটোকালে খুবই অপছন্দ করতাম পলিটিক্স। আমার নানা ভাই, আমি স্কুলে যেতে চাইতাম না, কারণ আমার কাছে মনে হতো আমি বাসায় যদি বসে 5 ঘন্টা পড়তে পারি, যে 5 ঘন্টার মধ্যে 2 ঘন্টা যদি আমি মনোযোগ দিয়ে পড়ি, আমি ওই 5 আওয়ার্স যে স্কুলে আমার স্পেন্ড করতে হবে সেটাকে আমি কভার করে ফেলতেই পারবো। তো ছোটোকাল থেকে আমার কাছে ইউটিলিটি বা ইউটিলিটারিয়ানিজমের যে থিওরিটা সেটা খুবই স্ট্রংলি কাজ করতে, যদি তখন বুঝতাম না এটা কি জিনিস। তো সকালে 7:30 আমি স্কুলে যাবো, তো 7:30 থেকে আমি কার্টুন দেখতে বসবো। তো আমার নানা ভাই হচ্ছে এনটিভিতে কার্টুন মানে এনটিভিতে নিউজ দেখতেন। তো সেখানে হচ্ছে পলিটিক্স, ন্যাশনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, এগুলো নিয়ে অনেক কিছু উচ্চবাচ্য কথা বলা হতো। তো আমি খুব বিরক্ত হতাম, বলতাম মানুষ এটা দেখে, এটা দেখে লাভটা কি? তখন নানা ভাই বলতেন বড় হয়ে বুঝবো, এখন হয়তো ইম্পর্টেন্স বুঝছো না। এবং কিভাবে আমার মেজরটাই হয়ে যায় ইন্টারন্যাশনাল রিলেশনস, আমার মাস্টার্সও ইন্টারন্যাশনাল রিলেশনসে। এখন আমার লাইনটাই হচ্ছে কি এই রিলেটেড ওয়ার্ক। এবং আমি এখন বুঝি আসলে একটা, এবং আমি আসলে শুকর করি যে আমি এমন একটা ফিল্ড আছে যেটা আমি আসলে এনজয় করতে পারছি, এবং আমি জেনুইনলি আমি পছন্দ করি আমার কাজটাকে। তো হয়তো আমি আমার শো নিয়ে ব্যস্ত থাকবো, আমার যে শো নিয়ে ব্যস্ত থাকবো হ্যাঁ, এটা শো নিয়ে ব্যস্ত থাকবো। আমার হচ্ছে হয়তো যদি কোনো গবেষণা করার ইচ্ছা আছে সেটা করব। এবং দেশবাসীর প্রতি যদি কোনো ধরনের আমার মেসেজ থেকে থাকে, আমি শুধু এতটুকু বলতে চাই, একটু আগে আমি বলছিলাম যে হয়তো মানে বলবো যে 7 years of bad luck, তবে আমি এতটুকু বলবো, আমি যদি কারো উপকার না করতে পারি আমি তার জন্য একটু দোয়া করি। হ্যাঁ, দোয়া করতে আমার সময়ও লাগবে না, আমার টাকাও খরচ হবে না, আমার কিছুই হবে না। কিন্তু আমরা যদি একে অপরের ভালোটা চেতে পারি, যে একটু দোয়া করে দিলাম তোমাকে, যে তোমার ভালো হোক। আমি রাস্তা দিয়েও যাচ্ছি, হয়তো কাউকে দেখে আমার মনে হচ্ছে আমি হয়তো তাকে ফাইন্যান্সিয়ালি অ্যাসিস্ট করতে পারছি না, বাট আমি তাকে একটু দোয়া করে দিলাম। আমার মনে হয় কি ভালো দোয়া কখনো হচ্ছে গিয়ে ফিউটাইল যায় না, সেটা পূরণ হবেই, সেটা একভাবে না অন্যভাবে। তুমি একটা কথা বলছিলে যে ইউনিভার্স কখনো কারো খারাপটা চায় না, ভালোর জন্যই করে। তো আমরা যদি সবাই একটা প্র্যাকটিস হিসেবে সবার জন্য যদি একটু দোয়া করে দিই, আমার মনে হয় কি আমাদের মধ্যে যে হিংসা, বিদ্বেষ এবং যে একটা হেট্রেড কাজ করে সেটা অনেকাংশে কমে আসবে, এবং আমাদের সম্প্রীতির যে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা সেটা আমরা একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখবো। আমি বলবো যে সবাই আমরা একে অপরের জন্য একটু দোয়া করি, একে অপরের জন্য একটু ভালো চাই, তখন দেখা যাবে মানুষেরও ভালো হবে, আমার নিজেরও ভালো হবে। আমার তোমার এই বার্তাটা শুনে আমার মনে হচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি মিস্টার পিস ইন্টারন্যাশনাল, এবং হ্যাঁ তুমি শান্তি ছড়িয়েছো এই শোটাকেও, হ্যাঁ আমাদের শোতে শান্তি ছড়িয়েছো। আর আমার খুব ভালো লাগছে যে অবশ্যই ভালো না লাগার কি আছে, পুরো ফেস্টিভ ঈদ উৎসব এবার মহা উৎসব হবে আরও। আর সবাইকে এটাও বলতে চাই যে সাবধানে বাড়িতে পৌঁছার জন্য, সুন্দরভাবে সাবধানতার সাথে যানবাহন ব্যবহার করার জন্য, আর বেশি বেশি ভাজা পোড়া না খাবেন, আর সালামি দিবেন, সাথে দোয়া, সালামি দিবেন, দোয়া নিবেন। হ্যাঁ, সালামি দিবেন, দোয়া নিবেন। এবং অবশ্যই আমাদের হচ্ছে শো এর লোকেশন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, আমরা খামে অ্যাকসেপ্ট করবো। হ্যাঁ, আমাদের একটা ডেডিকেটেড বিকাশ নাম্বারও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটা করা হবে, তাহলে আমরা আমাদের 3 জনের জন্য, ঠিক আছে? শি ইজ দ্য হোস্ট, উই আর দ্য গেস্ট, বাট আমরা ইকুয়ালি ডিজার্ভিং। আর আমাদের নেক্সট জেন শোর ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাই, আর অসংখ্য ধন্যবাদ গেস্ট হিসাবে এই আসন গ্রহণ করার জন্য দুজনেই আমার খুবই খুবই প্রিয়, এবং
ঈদ আরো ভালো কাটুক। এবং আমরা এটাও বলতে চাই যে তুমি আমাদের অনেক প্রিয় একজন মানুষ, ইউর এন ইন্সপিরেশন। অফ কোর্স। হ্যাঁ, ইউর এন ইন্সপিরেশন। এবং যখনই তোমার পক্ষ থেকে কোনো কিছু দেখি, আমি আমার তরফ থেকে বলছি, খুবই ভালো লাগে। এবং তুমি শুধু যে ইন্সপায়ারিং তা না, দ্যাট ইউ হ্যাভ এ ভেরি কাইন্ড হার্ট। এটা খুবই রেয়ার আজকালকার যুগে, এবং আমরা এটা জেনুইনলি অ্যাপ্রিসিয়েট করি। এবং যদি তুমি যে এত সুন্দর করে কথা বলো, মাশাআল্লাহ, তো তুমি দর্শকদের উদ্দেশ্যে কি, আমরা যেমন মেসেজ কনভে করেছি, তোমার কোনো মেসেজ আছে? ওনাদের জন্য তো সবসময় আমার মেসেজ হচ্ছে যে আমি প্রথমত এটাই বলতে চাই যে নেক্সট জেন শোটা হচ্ছে পুরোটাই ইন্সপায়ারিং স্প্রিট করা এবং সবাইকে ইন্সপায়ার করা, এবং প্রতিদিনের যেন মানুষ স্টেপ বাই স্টেপ নিজেকে ডেভেলপ করে, এগোয় সামনে, এবং সব বাধা বিপত্তিকে পিছনে ফেলে অবশ্যই সেটার মোকাবেলা তো করতেই হবে, এবং মোকাবেলা করে কনফিডেন্টলি সামনে এগোতে হবে, কাজ করতে হবে, এবং সুযোগের জন্য বসে না থেকে সুযোগ তৈরি করতে হবে। যেহেতু আমাদের নেক্সট জেন শো সবসময় সফল মানুষদের কথা বলে, এবং সফল মানুষদের মাধ্যমেই এই শোটা এটাই বার্তা দিতে চাই যে আমরা এগোবো, আমরা জয় হব, এবং বাংলাদেশকে আমরা আরও উজ্জ্বল করব, শান্তিময় করব। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের ঈদের আড্ডা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যেহেতু আমরা দুজনই খুবই স্পেশাল মানুষকে পেয়েছি আজকে আমাদের এই নেক্সট জেন শোতে, এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমাদের এই ঈদ আড্ডাটা কেমন হলো। সাথে থাকবেন আমাদের সঙ্গে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং বাড়িতে সাবধানে যাবেন সবাই, ঈদ সুন্দরভাবে উপভোগ করবেন। সবাইকে আবারও ঈদ মোবারক।